নিয়োগটা স্বচ্ছতার সাথে হয়। এগুলো তো অবৈধ ঘোষণা করতেই হবে, যারা অনৈতিকভাবে চাকরি করছে বৈধগুলোকে সুযোগ দিতে হবে। আগামী দিনে যারা চাকরি পরীক্ষা বসবে ওএমআর শিট বলে, যেটাতে উত্তর দেয় ওকে ওএমআর শিট বলে। তো ওএমআর শিটের একটা জেরক্স কপি করা হোক, পরীক্ষা দিয়ে আসবে, যে পরীক্ষা দিতে যাবে অরিজিনাল কপিটা জমা দিয়ে জেরক্সটা বাড়িতে নিয়ে চলে আসবে, আর বাকি সব ওয়েবসাইটে আপলোড করে দিক। যখন রেজাল্ট বার হবে তাহলে বোঝা যাবে আসল কে পাস করলো কি ডুপ্লিকেট পাস করলো, তখন সব ধরা পড়ে যাবে। সাথে সাথে এটা আমরা বলছি, ভাইবার যখন টেবিলে যাবে ওটা ভিডিওগ্রাফি হোক, ওটা ভিডিও রেকর্ডিং করে থাকুক। কারণ আপনার ছেলের 15 লক্ষ টাকা নাই, আপনি ম্যানেজ করতে পারছেন না, ম্যানেজ করার দরকার নেই। আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলেকে গিয়ে ইচ্ছাকৃতভাবে সিলেবাসের বাইরে কোশ্চেন করতে পারে, বা কোশ্চেন দু একটা করে এখানে কেটে দেবে, উত্তর দিতে পারে না বলে বাড়ি পাঠিয়ে দেবে। আর যার বাবা 10 লক্ষ 15 লক্ষ করে টাকা দিচ্ছে চাকরির জন্য, তাকে প্রশ্ন করবে, বাবা তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর দাদুর নাম কি, তোর ঠিকানা কি, তুই পাস করে গেছিস বলে ছেড়ে দেবে। আমরা চাইছি মেধার ভিত্তিতে নিয়োগ হোক। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান আমার দেখার প্রয়োজন নাই। যার মেধা আছে সে চাকরি করুক। তাহলে ভাইবা টেবিলে যদি ভিডিও রেকর্ডিং হয়, তাহলে বাবা তোর কোথায় বাড়ি এইটুকু জিজ্ঞাসা করলে ভাইবাতে 10-এ যদি 10 দিয়ে দেয়, আর আপনার বাড়ির সন্তানটাকে কিছু কোশ্চেন করার পরে উত্তর দিলেও তাকে 10-এ যদি 6 দেয়, সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। কিন্তু দেখবেন এরা ভিডিওগ্রাফি করবে না, ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করবে না, কারণ এরা তো চাকরি বিক্রি করার জন্য চিন্তা ভাবনা নিয়ে নিয়েছে। ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি? চাকরি সমেত বিক্রি হয়ে যাচ্ছে। মেধা থাকার পরও মেধা যুক্তরা চাকরি পাচ্ছে না, যাদের মেধা নাই, যারা অযোগ্য তারা চাকরি করছে। এই অল্টারনেটিভ পলিটিক্স আমরা দেওয়ার জন্য যখনই বলছি মমতা ব্যানার্জি সরকারকে, আমাদের সাথে পেরে উঠতে পারছে না, যুক্তি তর্কে আমাদের কাছে দাঁড়াতে পারছে না। কোন জায়গায় যে নওশাদ সিদ্দিকীরা বিজেপির দালাল, তো আবার কোন জায়গায় নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা বলুন আপনারা, এই যে দাবিগুলো রাখা হয়, এটা ভুল দাবি, ন্যায্য দাবি না অন্যায্য দাবি? আপনারাই বলুন, একটু আওয়াজ দিন, ভালো লাগবে। এতে যদি কেউ আমাকে বিজেপির দালাল বলে, তার ভাষায় ও মনে যদি শান্তি পাই বলে শান্তি পাক। এটা যদি আমাকে কেউ বলে মুসলমানদের দল, যদি ও শান্তি পাই তো 100 বার সে বলুক, কিন্তু মানুষের হয়ে কথা বলে যাব। আজকে মানুষ খেতে পাচ্ছে না, ভারতবর্ষে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে, আর এ বলছে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করবে। ও হতে দেওয়া যাবে না। আমার পাশের বাড়ি আমার হিন্দু মাটা খেতে পাচ্ছে না, আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে বলছে, ও আমি পারবো না। আমার পাশের বাড়ির মুসলিম মাটা খেতে পাচ্ছে না, আর আপনাকে আমাকে হিন্দু মুসলমানের রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে, এ হতে দেওয়া যাবে না। আমাদের কর্তব্য আমার পাশের বাড়ির মানুষ কিভাবে খেতে পায়, আমার অধিকার যাতে সুনিশ্চিত করতে হয়। কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই, তার হয়ে কথা বলতে হবে। আজকে ভাবতে অবাক লাগছে, আপনার মাথার উপরে ছাদ নাই, আপনার ছাদের ব্যবস্থা করার দরকার হচ্ছে সরকারের। শেষ ব্যবস্থা না করে আপনাকে কি বলছে, তোকে আবাস যোজনার বাড়ি দেব, আমার পার্টিতে ঘোর। আমি আপনাদের বলে যাই, বাড়ির জন্য কোন রাজনৈতিক দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই, কোন বাড়ির জন্য ঝান্ডা ধরার প্রয়োজন নাই। নতুন লিস্ট হচ্ছে, আপনারা ধৈর্য ধরুন, নতুন লিস্ট বার হবে, আপনারা অপেক্ষা থাকুন। আপনারা নিশ্চিতভাবে যারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা ধৈর্য ধরুন, লিস্টে নাম দেখুন। যদি আপনি গরিব, আপনার থেকেও বেশি গরিব পাই বাড়ি, ওয়েল এন্ড গুড। গরিব মানুষরা সব বুথের সব থেকে গরিব মানুষ বাড়ি পাক আগে, এটা আমরা সবাই চাই, তাহলে ভালো কথা। আর যদি দেখেছেন যে আপনি গরিব মানুষ, আপনি পাওয়ার যোগ্য, আপনার পরিবর্তে পাড়ার যার সব থেকে বড় বাড়ি তার লিস্টের আগের নাম এসেছে, কিছু ঝগড়া ঝামেলায় যাবেন না, কোন নেতার কাছে গিয়ে ঘ্যান ঘ্যানাবেন না। আমি আপনাদের বলে রাখি, লিস্টটা নেবেন, আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা বাড়ি পাওয়ার যোগ্য নয়, কারা বাড়ি পাওয়ার যোগ্য নয় কয়েকটা বললে আপনারা বুঝতে পারবেন। যাদের পাকা বাড়ি আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে 4 চাকা আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে মোটরসাইকেল অর্থাৎ 2 চাকা আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে ফ্রিজ আছে তারা বাড়ি পাবে না, যার বাড়িতে মাছ ধরার ট্রলার আছে তারা বাড়ি পাবে না।
আর সম্ভবত 10 বিঘের আশেপাশে কারো যদি জমি থাকে, এই ধরনের আরো ক্রাইটেরিয়া আছে, এরা বাড়ি পাবে না। যদি আপনারা লিস্টে দেখেছেন যে এই ধরনের কোনো একটা আছে, তার মধ্যে তারা বাড়ি পেয়েছে, কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই, কোনো তৃণমূলের নেতার কাছে যাওয়ার দরকার নয়। আপনারা লিস্টকে আমাদের যারা পার্টি নেতৃত্বরা আছে, ওয়ার্ড কমিটির যারা আছে বা ব্লকে যারা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনি অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, তার প্রমাণপত্রটা দেবেন, আর আপনার পরিবর্তে যার বাড়ি এসেছে তার ওই লিস্টের নামটা দিয়ে দেবেন, দিয়ে আপনি ঘরে থাকবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছি। শুধু একটু খবর পাঠিয়ে দেবেন, আপনি নিজে পাঠাবেন না, আপনি অন্য কাউকে দিয়ে খবর পাঠাবেন, আমি বাড়ি পাইনি, আমার পরিবর্তে বড় লোক বাড়ি পেয়েছে, তো ও আইএসএফ এ নওশাদ সিদ্দিকী আছে, আমাদের উকিলদেরকে দিয়ে বুঝে নেবে কোর্টে। ছাড়বো নাকি? হাইকোর্টে কেস করতে গেলে কম করে একটা উকিল 30,000 তো নেবে। যে ওই অবৈধভাবে গরিবের হকটা মেরে বাড়ি নিতে চাইছে, তার নাম ধরে ধরে হাইকোর্টে কেস করব, হাইকোর্টের মাধ্যমে নাম কাটিয়ে পাড়ার গরিবের ব্যবস্থা করব। এটাই আইএসএফ। আপনাকে 1 টাকা খরচ করতে হবে না, আপনার জন্য আমাদের লয়াররা রেডি আছে, হাইকোর্টে মামলা করবে। যে বেটা ভুল তথ্য দিয়ে গরিবের হক মারবে, তাকে ছেড়ে কথা বলা হবে না। তাতে আমার পাশের বাড়ির লোক হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, কোনো কনসিডার হবে না, এটা মাথায় রাখবেন। এই ন্যায়কে প্রতিষ্ঠার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে। তারপরেও বলবো আপনাদেরকে, বাড়ির জন্য কোনো রাজনীতি দলের ঘুরতে হবে না। এটা বললাম বলে কালকে আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোমার হয়ে লড়াই করবে, আমাদের পার্টির মিটিং এ চলো, তাও যাবেন না আপনারা। যদি ইচ্ছে যায় আসবেন, ওই কোনো শর্তের জন্য পার্টির মিছিলে আসতে হবে, এ কাজ আপনারা করবেন না। ভালো লাগে ভাইজানের প্রোগ্রামে আসবো, আইএসএফ এর প্রোগ্রামে আসবো, এটা আলাদা ব্যাপার। যে ভাইজান বলতে তোমাদের হয়ে লড়াই করবে কোর্টে, তাহলে আমাদের মিটিং এ চলো, এই শর্ত দিয়ে যদি কেউ ডাকে কোনোদিন আসবেন না। ভালোবাসাতে আসবেন, সেটাকে আমরা গ্রহণ করব। আপনাদেরকে জানতে হবে আজকে কি বলছে, যে পার্টির মিটিং এ না গেলে ঘর দেব না। এই বলার সাহস পাচ্ছে কোথায়? আপনারা সচেতন না থাকার জন্য। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখবেন, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর কথা এখানে উল্লেখ আছে। তো বাড়ি পাচ্ছেন, বাড়ি দেওয়ার জন্য মিটিং এ যেতে হবে যারা বলছে, যদি আপনারা একটু সজাগ থাকতেন, আপনারা যদি উল্টে ওদেরকে প্রশ্ন করতেন, এই 12 বছর তোমরা সরকারে আছো, এখনো পর্যন্ত আমার কাঁচা বাড়িটা পাকা বাড়ি হলো না কেন, এর জবাব দাও। যদি এক বাক্যে আপনারা আওয়াজ তুলতেন, তারা ওই বলার সুযোগ পেত না। ভোট চাওয়ার সময় কি বলেছিল? আপনার অধিকার নিশ্চিত করব আমরা। ভোট যখন চাইছিল কি বলেছিল? মৌলিক অধিকার বুঝিয়ে দেওয়া হবে। তাহলে ভোট মিটে গেছে, জিতেছো, এখনো মৌলিক অধিকার পাচ্ছি না কেন? এই আওয়াজটা তো তুলতে হবে। কোনো দান খায়রাতি নয়। আপনি যে বাড়িটা পাবেন, কারো দান করছে না, সে আপনারই ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে, এটা মাথায় রাখবেন। আপনাকে যে বাড়িটা দেওয়া হচ্ছে, ওটা মমতা ব্যানার্জি বা মোদিজির ট্যাক্সাল নয়, বা সে 2 বিঘে জমি বিক্রি করে দিচ্ছে না, আপনার ট্যাক্সের টাকা থেকেই দেওয়া হচ্ছে। ট্যাক্স আমরা 2 রকম ভাবে দিই। আমরা দেশকে 2 রকম ভাবে ট্যাক্স দিই। একটা হচ্ছে নির্দিষ্ট অঙ্কের উপরে কারো টাকা থাকলে সে ট্যাক্স দিচ্ছে বছরের শেষে, আর একটা হচ্ছে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত যে কাজকর্ম করছি সবেতেই আমরা ট্যাক্স দিচ্ছি। আমি উদাহরণের জন্য বলছি, এই বোতলটার দাম কত? কি করে জানলাম? এমআরপি লেখা ছিল, তার নিচে একটা ছোট্ট করে লেখা আছে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা। ম্যাচিস অনেকে মুড়ি খাওয়ার জন্য লাগে, অনেকে এলাকাকে আলোকিত করার জন্য জ্বালায়, অনেকে প্রদীপ জ্বালানোর জন্য জ্বালায় কেনে, অনেকে আবার কারোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেনে, যে যার মতো ব্যবহার করে। 1 টাকা দাম তো ম্যাচিসের, ওই 1 টাকার মধ্যেও ট্যাক্স দিই আমরা। সমস্ত ট্যাক্স 2টো জায়গায় যায়, একটা রাজ্যে থাকে, একটা কেন্দ্রে চলে যায়। কেন্দ্রে আবার টাকাটা কিভাবে ফিরে আসে? এই আবাস যোজনা, 100 দিনের কাজ, রেশন, যে সমস্ত দেয় কেন্দ্র, এইভাবে রাজ্যে ফিরে আসে। আর রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো হয়, এই ট্যাক্সের টাকা থেকে সেগুলো হয়। তাহলে কি আবাস যোজনার যেটা আসছে, ওটা কি মোদিজি বা মমতা দিদির টাকা থেকে হচ্ছে? আমাদেরই ট্যাক্সের টাকা থেকে। আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যে কাজ করি সবেতেই ট্যাক্স দিই।
ঘুম থেকে উঠে এখন কিন্তু আমরা সবাই ব্রাশ আর মাজন ইউজ করি। ব্রাশ কিনতে গেলেও কিন্তু আমাদের ট্যাক্স দিয়েছি, মাজন কিনতে গেলে ট্যাক্স দিই, চাল কিনছি সেটাতেও ট্যাক্স দিই। আপনি যদি মনে করেন যে আমার তো চাল আমার জমি থেকে ধান থেকে হয়েছে, ওই ধানের বীজ যখন কিনতে গেছেন তখন ট্যাক্স দিয়েছেন, সার কিনতে গেছেন ট্যাক্স দিয়েছেন, পানীয় সেচ দিয়েছেন তাতে ট্যাক্স দিয়েছেন, ইভেন এই মাইকে যে বক্তব্য দিচ্ছে এটা কিনতে গেলে ট্যাক্স দিয়েছে। সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি। ওই ট্যাক্স গুলো এক জায়গায় জমা হয়ে একটা কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে, একটা রাজ্য সরকারের কাছে থাকছে, এর মাধ্যমে প্রকল্পগুলো হচ্ছে। সুতরাং কারো দয়াতে আমরা বেঁচে না, এটা মাথায় রাখেন, এটা মাথায় রেখে চলতে হবে। এমন করে যেন ওরা এভাবে বলে যে আমাদের নিচ্ছ, আমাদের দিদিকে ভোট দিচ্ছ না, এই টিপ্পিনি কাটা ওদের বন্ধ করতে হবে। বরঞ্চ উল্টে আপনারা বলবেন যে আপনার এলাকার মন্ত্রী পুলক বাবু থেকে শুরু করে মমতা ব্যানার্জি পর্যন্ত যে গাড়িতে চড়ে ঘরে আপনাদের ট্যাক্সের টাকার তেল চলে তাদের